বিরোধী দলের রাজনীতি আসলে কি হচ্ছে, কোন দিকে যাচ্ছে, তারা কি করছে, সংসদে তারা কতটুকু অবদান রাখছে। আমরা একটা ছায়া মন্ত্রিসভার কথা শুনেছিলাম, সেটি কই? আচ্ছা, ছায়া মন্ত্রিসভা আমরা যেমন বাজেট যখন প্রকাশ হলো তখন কিন্তু আমাদের একটা ছায়া বাজেট কমিটি করা হয়েছিল এবং সেই কমিটি থেকে আমরা এই অর্থ বছরের বাজেট পরিকল্পনা কি হওয়া উচিত সেটা কিন্তু প্রকাশ করেছিলাম এবং উল্লেখযোগ্যভাবে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো যদি আসলে সরকার অ্যাডপ্ট করতে পারতো তাহলে এই টেবিলে বসে আমার আপনার সাথে গেইন ট্যাক্স, যেটা হচ্ছে ধরেন স্বর্ণ বিক্রি করতে গেলে স্বর্ণের কেনার মূল্য আর বিক্রয় মূল্যের মাঝখানের যে পার্থক্যের উপর আমার ট্যাক্স আরোপ করা হয়েছে, জমির কেনা মূল্য বিক্রয় মূল্যর মাঝখানের যেই দামের পার্থক্য সেটার উপর যে ট্যাক্স আরোপ করা হয়েছে, এমনকি মানুষের জনদুর্ভোগের অবস্থা, মানে জনদুর্ভোগ, জীবনযাত্রার মান, খাদ্যদ্রব্যের মূল্য, এগুলোর যে ভয়াবহ অবস্থা ট্যাক্স বাড়িয়ে করানো হয়েছে, এই সমস্ত কোনো কিছুই থাকতো না, কন্ট্রোল করা যেত যদি আদতে আমাদের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হতো। তা আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করার জন্য টাইম টু টাইম আমাদের টিম কাজ করছে এবং ওই যে ছায়া মন্ত্রিসভা যখন বলেছি তখন সংসদে দাঁড়িয়ে আমাদের কোনো কাঠামো দাঁড়িয়েছে কোনো বলছি ছায়া মন্ত্রিসভার কাজ কি? ছায়া মন্ত্রিসভার কাজ হচ্ছে সরকারের মন্ত্রিসভা যে প্রস্তাবনাগুলো নিয়ে কাজ করবে বা যে আইনগুলো প্রণয়ন করবে তার সাথে আমরা আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরা এবং একটা অ্যানালাইটিক্যাল প্রস্তাবনা তুলে ধরা। সেটা কার জন্য? সরকারকে সহযোগিতা করার জন্য, সরকারের কার্যক্রম, মন্ত্রণালয়ের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য। এবং আপনি দেখবেন প্রত্যেকটা কার্যক্রমের ক্ষেত্রেই কিন্তু আমরা একটা অ্যানালাইটিক্যাল প্রস্তাবনা দিচ্ছি এবং কিছু কিছু জায়গায় তো কাজও করে দেখাচ্ছি। আপনি দেখেন ছায়া বাজেটের ঘটনা একটা যদি আমাকে বলতে বলেন, আমি বলবো যে ধরেন এই যে একটা ছায়া বাজেটের যতজন ট্যাক্স পেয়ার বাংলাদেশে ট্যাক্সের আওতায় আসে না, এটা টাইম টু টাইম সিচুয়েশন টু সিচুয়েশন বেসিসে টিমটা ডিফারেন্টলি পারফর্ম করবে এবং একটা স্পেসিফিক টিম না, যখন যেইটার জন্য যেই মন্ত্রিসভা বলা হচ্ছে সেই সময়ের জন্য সেই প্রয়োজনে, যেমন আমি পলিসি এবং সংস্কার এইসব কাজগুলো নিয়ে কাজ করি, আইন নিয়ে কাজ করি, যেমন যে কোনো আইন পরিবর্তন করতে হোক বা আইন প্রস্তাবনা করতে হোক, হ্যাঁ অবশ্যই এনসিপির ইন্টারনাল তো সেলস আছে, টিমস আছে। এবং এই যে ধরেন কিছুদিন আগে আমি ছায়া মন্ত্রিসভার বিষয়টা নিয়ে আগে বলে নেই, ধরেন আমরা যখন এই প্রস্তাবনাটা দিলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে ঠিক এইভাবে বললো, ছায়া মন্ত্রিসভাকে মক করে উনি বলছেন উজিরে খামোখা। তো ধরেন আমরা তো রাষ্ট্রের রাজনীতিটা করতে এসেছি গণমানুষের জন্য, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য। আমরা খামোখা ওই এখানে চাচাই ওখানে চাচাই তো লাভ নাই। আর আমি তো শুধু সমালোচনা করতে রাজনীতি করতে আসি নাই। আপনি আমাকে তো শুধু বলতে পারবেন না আমি সমালোচনা করছি, আমি প্রস্তাবও দিচ্ছি, আপনি প্রস্তাবটা শুনেন না। শুনলে আপনি বুঝবেন যে এইটা আপনার জন্য, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সাহায্য করার জন্যই বলছি। আপনার ক্রেডিট আপনারই থাকবে, কারণ যখন সরকার সেইটা বাস্তবায়ন করতে পারবে তখন জনগণ তো বলবে যে বিএনপি সরকার পেরেছে, জনগণ তো বলবে না যে এনসিপি বিএনপি সরকারকে এটা পারাইছে, বলতেও যাবে না কেউ, মানুষ কিন্তু বলবে বিএনপি সরকার পেরেছে। আপনি দেখেন আমরা কিন্তু যারা ট্যাক্স পেয়ার্স ছিল তাদেরকে যাতে সেন্ট্রালি তাদের ট্যাক্স পেমেন্ট যাতে এনশিওর্ড হয়, তারা যাতে সকলে আসলে ন্যায্যভাবে ট্যাক্স পেমেন্ট করে, সেইটার জন্য আমরা একটা সেন্ট্রাল ডাটাবেস, একেবারে এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু একটা সিঙ্ক্রোনাইজ একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য বলেছিলাম। সেইটা না করে বরং বিভিন্ন খাতে ট্যাক্স বাড়ানো হলো কয়েকটা কারণে। একটা হচ্ছে এই যে ধরেন বিভিন্ন কার্ড চালু করেছে, সেই কার্ডের তো একটা ভর্তুকি দিতে হবে। এখন আপনি যে এই পাইলট প্রজেক্ট চালু করলেন, সেই পাইলট প্রজেক্টের অ্যানালাইসিস, ডিউ ডিলিজেন্স আপনি করেছেন? এই যে বাংলাদেশে বিশ্ব ব্যাংক যখন তাদের টাকা দিতে অস্বীকার করলো এবং তার পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত দিল যে এনবিআর এর সংস্কার করতে হবে, আপনার বিভিন্ন ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে, সেইগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে, কারণ আপনি এই জায়গাগুলোতে কোনো প্ল্যান ছাড়া আপনি নানান প্রস্তাবনা নিয়ে এসেছেন। এখন দেখেন এই যে জ্বালানি সংকট নিয়ে আমার শ্রদ্ধেয় মাহু আঙ্কেলকে আবারও বলতে হয়, মাহু আজিজ সাহেবকে আবারও এম আজিজ সাহেবকে আবারও বলতে হয় দুঃখের সাথে যে উনি আমাদের কথা হয়তো গুরুত্ব দিয়ে শুনেন না। যদি শুনতেন, মায়া করেও যদি শুনতেন, তাহলে শুনতে পাইতেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রত্যেকটা ইস্যুতে আমরা প্রত্যেকটা বার্নিং ইস্যুতে সময় কম পাই, তারপর যতটুকু সময় পাই অতটুকু সময় আমরা প্রত্যেকটা বার্নিং ইস্যুতে, জ্বালানি সংকট, হামের সমস্যা, এমনকি এই যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টে যে একটা
একটা ধারা ইনক্লুড করা হয়েছিল, যেই ধারার মাধ্যমে এই যে লুটেরারা যারা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে, সেই লুটেরাদেরকে আবার পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হয়েছিল। তাদেরকে যাতে সুযোগ করে দিতে না পারে সেই জন্য আমরাই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি এবং প্রত্যেকটা ইস্যু নিয়ে কিন্তু আমরা কথা বলছি এবং আমাদের প্রতিবাদের মুখে পাশ হওয়া আইন কিন্তু এই সংসদ আবার সংশোধন করে বাতিল করতে বাধ্য হয়েছে। এইটা কিন্তু আঙ্কেলরা বলবেন না। আবার দেখেন এই যে সেই দিন আমার প্রধানমন্ত্রী বললেন যে যান, ওনাদেরকে 3 মাস দিলাম। আচ্ছা 3 মাস না 6 মাস দিলাম, বিদ্যুৎ সংকট ওনারা যদি সমাধান করতে পারে, নাইলে ওনাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আবার আদি সাহেবও বললেন যে এখানে কি কি সংকট, কি কি সমস্যা হয়েছে এগুলো নিয়ে কথা বলতে দেখেন না। আপনি কি দয়া করে প্রধানমন্ত্রীর টিম এবং আপনারা দয়া করে একটু কি পড়বেন, একটু কি শুনবেন, একটু কি জানার চেষ্টা করবেন যে আমরা আদতে কত কষ্ট করে পড়ালেখা করে রিসার্চ করে কতগুলো প্রস্তাবনা দিয়েছি। আপনার যদি এই প্রস্তাবনা লিখাটা পড়ে না বুঝেন, আমাদেরকে ডাকেন, আমরা এক্সপ্লেইন করবো। আমরা তো কষ্ট করে যাচাই করে পড়ালেখা করে রিসার্চ করে এই প্রস্তাবনাগুলো দিয়েছি সংকট উত্তরণের জন্য এবং প্রত্যেকটা কাঠামোগত পরিবর্তনের যেই প্রস্তাবনাগুলো আমরা দিয়েছি, এই প্রস্তাবনাগুলো আদতে আলটিমেটলি এই জাতির ভবিষ্যতের মুক্তির জন্য প্রয়োজন। আপনি এটার ফ্যাসিলিটি ভোগ করতে নাও পারি, আমি হয়তো মরেও যেতে পারি আজ, কিন্তু আগামী প্রজন্ম যাতে এই যে একটা যে কোনো সরকারি অফিসে যান, আপনাদের ফাইল লড়বে না। আমি একজন আইনজীবী, আমার জমি জমার কাজের জন্য আমি সরকারি অফিসে ঘুরিয়ে আমাকে নাকানি চুবানি খাওয়ায় অ্যাক্সেস করতেছে। মানে হয়রানির কোনো শেষ নাই এবং টাকা ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না। একটা কথা বলি জাস্ট অ্যাড করার জন্য, উনি বলছিলেন যে এই যে জুলাই সনদ যে সংবিধানের সাথে কনফ্লিক্টিং কিনা সেটা নিয়ে যে হাইকোর্টের রিট এবং 70 অনুচ্ছেদের রিট, এগুলোতে আমরা পার্টিসিপেট এনসিপি করেছে কিনা এবং সেটার সাথে সরকারের সংশ্লিষ্টতা আছে কিনা। ঘটনা হচ্ছে এই যে জুলাই সনদ বাতিলের যে রিট, সেইটার পক্ষে বাতিল করার জন্য শুনানি করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গুরুত্বপূর্ণ আইনজীবীরা। আপনি কি বলতে পারবেন যে আমি কি পারবো দলের সিদ্ধান্তের বাইরে যে এই মামলায় জুলাই সনদের বিপক্ষে দাঁড়াইতে? সম্ভব? এটা সম্ভব? ওনারা তো দাঁড়িয়েছে, তার মানে অবশ্যই ওনাদের দলের নির্দেশনাতেই ওনারা এই কাজ করেছেন এবং আমরা সেই মামলায় পক্ষভুক্ত হয়েছি। আপনি হয়তো জানতে পারেন নাই, গণমাধ্যম থেকে জানার চেষ্টা করতে পারেন। আমরা সেই মামলায় পক্ষভুক্ত হয়েছি এবং কেন জুলাই সনদ প্রয়োজন এবং কিভাবে সেটা সংবিধান পরিবর্তনের মাধ্যমে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেইটার আলাপটাও আমরা করার জন্য ওই মামলায় আমরা কিন্তু পক্ষভুক্ত আছি। সুতরাং আমরা যেইখানে যতটুকু লড়াই করার প্রয়োজন সেই লড়াইটা আমরা করছি এই জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য। এই যে সেই দিন সচিবালয়ের সামনে কিন্তু এই বিরোধী দল একটা আন্দোলন করেছে, সেটাকেও আপনারা খাটো করে দেখেছেন, কিন্তু রাজপথে আন্দোলন করা, প্রতিবাদ করা, এটা তো আমার সাংবিধানিক অধিকার, আমি তো করবই। আমাকে ওইভাবেই মানুষের অধিকার আদায় করতে হবে। হ্যাঁ, আমি এটা করে কোনো অন্যায় করছি কিনা, কোনো বিশৃঙ্খলা করছি, জনজীবন অতিষ্ঠ করছি কিনা, সেটা মানুষের পক্ষে করছি কিনা নাকি নিজ স্বার্থ উদ্ধার করছি সেটা আপনি প্রশ্ন করেন। আমার লাভ কি? আমি দিনে দুপুরে নিজের কাজ ফেলে আমি যে মাঠে ঘাটে যে আন্দোলন করছি, এই যে এখানে নিজের ধরেন এই যে কোর্ট 4টা বাজে কোর্ট শেষ হয়, তারপর যে দৌড়াতে এসে আপনাদের বিভিন্ন প্রোগ্রামে যে দুটো কথা বলছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে কালকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা যাতে অন্তত বেঁচে থাকতে একটা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে জায়গায় ধরা না খায়, জায়গায় হয়রানির শিকার না হয়, অন্তত একটা সুস্থভাবে বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে বাংলাদেশের গণতন্ত্রের উপর আস্থা রেখে বেঁচে থাকার স্বাধীনতা। সবাই সেটি চায়। আমরা